নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি সম্পর্কে। চলো দেখে নাও পরীক্ষায় প্রশ্নটি কিভাবে আসতে পারে। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকের বাংলার কিরূপ সমাচিত্র পাওয়া যায়, এর সাথে অ্যাটাচ করে কোশ্চেন দিতে পারে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের গুরুত্ব লেখো। কোশ্চেনটি আলাদাভাবে আসতে পারে, অথবা কোশ্চেনটি আরেকভাবে আসতে পারে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ সম্পর্কে টিকা লেখো। উত্তরটি এখন দেখে নাও। প্রথমে কি ভূমিকা দিয়ে শুরু করবা। হুতুম প্যাঁচার নকশার গ্রন্থের প্রথম প্রকাশ কত সালে হয়েছিল? 1862 সালে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনামে লেখা একটি ব্যঙ্গাত্মক গদ্য গ্রন্থ। এটি 19 শতকের মধ্য ও উত্তরাধিকারী কলকাতা ও সমাজের একটি জীবন্ত দলিল। তাহলে কি ছিল এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের? 19 শতকের বাংলার তৎকালীন সময়ে ঊনবিংশ শতাব্দীর মধ্য উত্তরাধিকারী কলকাতা ও সমাজের একটি জীবন্ত দলিল। আধুনিকতা, পাশ্চাত্য প্রভাব, বাঙালি মধ্যবিত্তের জীবনযাত্রা, সমাজের দ্বিচারিতা, সামন্ত প্রথা সবকিছুই ব্যঙ্গরসের মাধ্যমে এটা ফুটে ওঠে। তাহলে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের মধ্যে আমরা কি প্রধানত পাই? আধুনিকতা, সেই সময় কলকাতা বা বাংলা কেমন আধুনিক ছিল। পাশ্চাত্য প্রভাব, বাংলাতে কি রকমের কি পাশ্চাত্য বিদেশি প্রভাব পড়েছিল পড়াশোনার ক্ষেত্রে বা কি কালচারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে। বাঙালি মধ্যবিত্ত সমাজের জীবনযাত্রা, মানে বাঙালি মধ্যবিত্ত মানুষ কেমনভাবে চলতো প্রতিদিন। সমাজের দ্বিচারিতা, সমাজে কি ধরনের বিতর্ক দেখা দিত, সামন্ত প্রথা ইত্যাদি সবই কি ব্যঙ্গরসের মাধ্যমে এই চিত্রটি এই গ্রন্থের মধ্যে ফুটে উঠেছে। এখন দেখে নাও 19 শতকের বাংলার এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকের বাংলার কি রকমের সমাজচিত্র পাওয়া যায়, তা কি মেনলি ফোকাস করেছে 19 শতকে। প্রথম পয়েন্ট, বাঙালি মধ্যবিত্ত সমাজ ও তাদের জীবনযাত্রা। ইংরেজি শিক্ষা, ইউরোপীয় পোশাক, ডিনার পার্টি, ঘোড়ায় চালানো গাড়ি ইত্যাদি ছিল নতুন মধ্যবিত্ত শ্রেণীর জীবনধারার অংশ। তাহলে তখনকার সময় কি আসে, যখন 19 শতক আসলো তখন বাংলার মানুষ কিভাবে চলতো? তখন ইংরেজি ভাষায় শিক্ষা লাভ করতো, ইউরোপীয় পোশাক পরতো, ডিনার পার্টি করতো, ঘোড়ায় গাড়ি চালানো গাড়ি চালানো ইত্যাদি ছিল সেই সমাজের কি জীবনধারার অংশ। মানে কি ঘোড়ার গাড়ি তখন চলতো। তার আগে কি ছিল? সবাই গরুর গাড়িতেই এখান থেকে ওখানে চলতো। কিন্তু পরবর্তীকালে যখনই এই পাশ্চাত্য জ্ঞান চলে আসে বাংলাতে, তখনই কি ঘোড়ায় টানা গাড়ি চালু হয়ে যায়। সমাজে বাবু সংস্কৃতি বা বাবু কালচার বা আধুনিক বাবু উদ্ভব হয়, যারা ইংরেজি শিখেন, পাঞ্জাবি ছেড়ে কোট পরেন, কিন্তু নিজের সংস্কৃতির প্রতি গা ছাড়া মনোভাব দেখায়। মানে কি তারা বাংলা সংস্কৃতি একদম ভুলে গিয়েছিল। তারপরে দ্বিতীয় পয়েন্ট, নারীর অবস্থান ও গৃহস্থালী জীবন। নারীরা এখন কেমনভাবে জীবনযাপন করতে লাগলো 19 শতকে দেখে নাও। স্ত্রীদের অবস্থা বেশ দুর্বল, তারা একঘেয়ে গৃহস্থালী কাজে সীমাবদ্ধ। তাহলে কি সমাজে নারী সমাজের কোনো উন্নতিই হয়নি। কি স্ত্রীরা আগে যেরকম ছিল তার থেকে ওরা খারাপ পরিস্থিতিতে আছে, তারা একঘেয়ে কি গৃহস্থালী কাজেই সীমাবদ্ধ থাকতো। নারী শিক্ষার প্রতি উপহাসও ছিল, মানে কোনো মেয়ে যদি পড়াশোনা করতো তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা হতো। অনেকে ভাবতেন মেয়েরা পড়লেই বিপথে যাবে। কি একটা উক্তি তখন প্রচলিত ছিল, বউ পড়লে ঘর ভাঙে, এমন ধারণা প্রচলিত ছিল। তৃতীয়, ধর্ম, বিশ্বাস ও সংস্কার। তাহলে কি ধর্মের ক্ষেত্রে এই সংস্কারের ক্ষেত্রে কি পরিবর্তন আসলো? গঙ্গা স্নান, কালী পুজো, রাধাষ্টমী এসব উপলক্ষে সমাজে বাহুল্যতা ছিল প্রচুর। ব্রাহ্মদের প্রতি বিদ্রূপ ছিল। আধুনিকতা ও ধর্ম সংস্কারের চেষ্টাকে অনেকেই কটাক্ষ হতো। মানে কি তখনকার 19 শতকেও তো এগুলা প্রচলিত ছিল, এই এখনো প্রচলিত আছে। গঙ্গা স্নান, কালী পুজো, রাধাষ্টমী এগুলা উপলক্ষে এগুলা পালন করা হতো। কিন্তু এগুলা পালন করলে কি হতো? সমাজে অনেক ঠাট্টা তামাশা করতো। এই ব্রাহ্মণদের প্রতিও কি বিদ্রূপ করা হতো। ব্রাহ্মণরা পূজা অর্চনা করতো, এটা নিয়ে কি করতো? তখনকার মানুষ বিদ্রূপ শুরু করে দিয়েছে। আধুনিকতা ও ধর্ম সংস্কারের চেষ্টাকে অনেকেই কটাক্ষ করতো। সমাজের দ্বিচারিতা ও কৃত্রিমতা। সমাজে যে একদিকে ধর্মভীরুতা ও অন্যদিকে ব্যভিচার, তা লেখক ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন। তাহলে কি এই গ্রন্থের মধ্যে তিনি দেখেন যে সমাজে একদিকে যে কি ছিল, ধর্মভীরুতাতে ভর্তি ছিল, আবার অন্যদিকে কি ছিল, ব্যভিচারপূর্ণ সমাজ ছিল। তাই এই গ্রন্থের মাধ্যমে তিনি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন। পণ প্রথা, কুসংস্কার, ধর্মের নামে ব্যবসা এসব দিকও এই গ্রন্থের মাধ্যমে কি ফুটে উঠেছে। পঞ্চম পয়েন্ট, ঊনবিংশ শতকের কলকাতা শহরের চিত্র। দেখেন কলকাতা শহরে কি দেখা যায়? রাস্তার দৃশ্য দেখা যায়, কলকাতা শহরের রাস্তাগুলো, পথগলি সব দেখা যায় এই গ্রন্থের মধ্যে। বাবুদের গাড়ি দেখা যায়, নাটকের আসর, নাটক কোথায় কোথায় বসছে, নাচন বাইজি, সবকিছুই একটি সমকালীন শহরচিত্র উপস্থাপন করে এই গ্রন্থের মধ্যে। শহরের উন্নয়ন, যেমন আলো, রাস্তা, ইংরেজি কোম্পানির আগমন ইত্যাদি ধরা বলে। মানে কি শহর তখনকার দিনে যে কলকাতা শহর অনেকটা উন্নত হয়ে উঠেছে, তা কি তখনকার দিনে এই যে রাস্তা থেকে আলো,
তারপরে রাস্তাটার নির্মাণ, ইংরেজ কোম্পানির আগমন ইত্যাদি তারা ধরা পড়ে। এখন ষষ্ঠ পয়েন্ট কি? প্রাথমিক শিক্ষার অবস্থা। পাঠশালা, কাছারি ঘর, কেরানির চাকরি এসব ছিল শিক্ষিত বাঙালির ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু শিক্ষার মান ও গুরুজনদের নিষ্ঠুরতা ইত্যাদি নিয়েও লেখক রসাত্মক মন্তব্য করেছেন, মানে ব্যঙ্গভাবে তুলে ধরেছেন। এমনকি হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের গুরুত্ব। ১ নম্বর ঐতিহাসিক দলিল। এই গ্রন্থটি ১৯ শতকের বাংলা সমাজে একটি প্রত্যাখ্যচিত, মানে এই গ্রন্থ থেকে কি ১৯ শতকের বাংলার একদম স্বরূপ সম্পর্কে আমরা জানতে পারি, কেমন ছিল তখন ১৯ শতকের সমাজটা তা জানতে পারি, যার মাধ্যমে ওই সময় মূল্যবোধ, সংস্কৃতি ও রীতিনীতি বোঝা যায়। ইতিহাসের পাঠে এটি একটি সেকেন্ডারি সোর্স হিসেবে বিশেষ মূল্যবান। ইতিহাসের ২ রকমের সোর্স আছে। একটি হলো প্রাইমারি সোর্স বা প্রাথমিক তথ্যসূত্র, আরেকটা আছে সেকেন্ডারি সোর্স। মানে প্রাথমিক তথ্যসূত্রগুলাকে একদম মেন ধরা হয়। আর সেকেন্ডারি সোর্স মানে যেগুলো তার পাশাপাশি অনেক ক্ষেত্রে সাহায্য করে ইতিহাস রচনাতে। এটা কি ছিল? একটা সেকেন্ডারি সোর্স। ২ নম্বর পয়েন্ট, সমাজ সংস্কারের উৎসাহ। লেখক সমাজের কুসংস্কার, ভণ্ডামিকে বিদ্রূপ করে সমাজ সংস্কারের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছেন। শিক্ষিত শ্রেণীর ভণ্ডামিকে হাস্যরসের মাধ্যমে আঘাত করেছেন। ৩য় পয়েন্ট, বাংলা গদ্য সাহিত্যের বিকাশ। এই রচনাটি বাংলা ব্যঙ্গ সাহিত্যের অন্যতম পথিকৃৎ। কথ্য ভাষা, সরস ভাষ্যশৈলী, রসবোধ, পরিহাসমূলক ভঙ্গিতে লেখা হওয়ায় এটি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। ৪র্থ পয়েন্ট, উপস্থাপনার অভিনবতা। ছদ্মনামে তথা হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখে সাধারণ মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। মানে কি, তিনি কি পদবি নিয়েছিলেন? হুতুম প্যাঁচা পদবি, ছদ্মনামেই তিনি কি এই গ্রন্থের মধ্যে নিজেকে প্রকাশ করেছে, যা মানুষকে আকৃষ্ট করেছিল তখনকার দিনে। লেখকের নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সংলাপ ও বর্ণনার পদ্ধতি বেশ অভিনব। ৫ম পয়েন্ট, মানসিকতা ও মূল্যবোধ। এখান থেকে মানসিকতা ও মূল্যবোধ বোঝার উৎস। ঊনবিংশ শতাব্দীর বাঙালির মানসিক দ্বন্দ্ব, পুরাতন বনাম নতুন, এই রচনায় সুস্পষ্টভাবে প্রতিফলিত। মানে ১৯ শতকে যে বাংলাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল, প্রাচীন পথে চলা হবে নাকি নতুন পথে চলা হবে, তথা কি প্রাচ্য বনাম পাশ্চাত্য, এই দ্বন্দ্বটা কি এই রচনায় প্রতিফলিত হয়ে উঠেছে। এন্ড উপসংহার, সবসময় উপসংহারটা মেনশন করবে একদম বড় কোশ্চেনের শেষে। হুতুম প্যাঁচার নকশা শুধু একটি সাহিত্য গ্রন্থ নয়, বরং এটি ১৯ শতকের বাংলা সমাজে এক ক্ষুরোধার ব্যঙ্গচিত্র। কালীপ্রসন্ন সিংহ তার রসিকতা, ব্যঙ্গ, পর্যবেক্ষণের ক্ষমতা দিয়ে সময়কে অমর করে তুলেছেন। সমাজ চর্চা, ইতিহাস চর্চা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে এই গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। এখন বড় কোশ্চেন অ্যান্সার এই পর্যন্ত। এখন আমি নিচে কতগুলো পরীক্ষা উপযোগী শর্ট কোশ্চেন উল্লেখ করেছি, এগুলো একটু দেখে নাও। প্রথম প্যাঁচা নকশা প্রকাশ সাল কত? ১৮৬২ সালে। লেখক কে ছিলেন এই গ্রন্থের? কালীপ্রসন্ন সিংহ, যার ছদ্মনাম কি ছিল? হুতুম প্যাঁচা। এই গ্রন্থের বিষয়বস্তু কি ছিল? এটি একটি ব্যঙ্গ রসাত্মকপূর্ণ সমাজচিত্র। মানে কি, এই গ্রন্থের বিষয়বস্তু কি ধরা পড়ে? একটা ব্যঙ্গ রসাত্মকপূর্ণ বাংলার সমাজচিত্র ফুটে উঠেছে। ফোকাস মানে কোন দিকে কেন্দ্র করে এই গ্রন্থটি রচিত? কলকাতা বাবু সমাজ, কুসংস্কার, নারী অবস্থা, শিক্ষার হাল ও সহজ জীবনকে কেন্দ্র করেই এই গ্রন্থটি গড়ে উঠেছে। সাহিত্যিক বৈশিষ্ট্য কি? এটার মধ্যে এই গ্রন্থে তিনি কথ্য ভাষা ব্যবহার করেছে, ব্যঙ্গরসকে তুলে ধরেছে এবং রসবোধকেও প্রকাশ করেছেন। গুরুত্ব, ঐতিহাসিক দলিল। এটি ছিল কি? একটি ঐতিহাসিক দলিল। মানে কি, এখানে এই গ্রন্থটা কি ছিল? একটা ঐতিহাসিক, যা কি সেকেন্ডারি সোর্স হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাহিত্যিক গুরুত্ব ছিল অপরিসীম এবং সমাজ চিন্তার প্রতিফলন এই গ্রন্থ থেকে আমরা পাই।